দুর্নীতি নিয়ে বলতেছিলেন না যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এই গাজী আমার কম্বলটা কোথায়? সেটি জি রহিন হোসেন প্রিন্স, আপনাকে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে জুলাই তো স্যার তো বললেনই যে বিরোধী দলীয় নেতা তিনি বলেছেন যে গণভোটের যে 4 প্রশ্ন, সেই 4 প্রশ্ন যদি জনগণ না বুঝে তাহলে 31 প্রশ্ন কিভাবে বুঝবে? এগুলো সব গোজামিল এবং ভাওতাবাজি, এটা তার কথা। না, আপনাকে ধন্যবাদ। আমি বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন বদির ভাইকে সালাম জানাই এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আপনার এই কথায় দু একটা কথা বলি। প্রথমত দেখেন, আমার বিবেচনায় যে অনেক কথাটা বিশেষ করে এখন মিডিয়া, সোশ্যাল মিডিয়া যেভাবে আসে, এগুলো না আসাই ভালো। কারণ এটা মনে রাখা দরকার যে রাজনীতিতে বিভিন্ন দল, বিশেষ করে ক্ষমতাশ্রয়ী প্রধান দলগুলো, তারা কোনো না কোনোভাবে তার যে পাল্টা শক্তি মনে করে তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য কতকগুলো কথা বলতেই থাকবে। এইটা আমাদের দেশের সাধারণ চল। এটা হচ্ছে জেনারেল কথা বললাম। এইবার আসি, এইটা মোটেই যেই বলুক, আমি কোনো ব্যক্তিকে ধরছি না, গ্রহণযোগ্য কথা হতে পারে না। কারণ কথাটা কেন বললাম, দেখুন আমাদের দেশে নির্বাচন, সংসদ নির্বাচন যে পদ্ধতি হচ্ছে, আমি ওই ভেতরে গেলাম না। তা সেইখানে একটা সাধারণত চলই আছে, সে একটা ইশতেহার প্রকাশ করবে। ওই ইশতেহারটা জনগণ, সে যেহেতু ক্যাম্পেইনেই থাকে, ক্যাম্পেইনের মধ্যে বোঝানোর চেষ্টা করে। কিন্তু এগুলো আসলেই নির্ভর করে দেশের মানুষ সচেতনতা কি, তার স্তরটা কি, তার উপরে। খুবই স্বাভাবিক। তা তাতে করে তো সব বোঝে না, ওর মধ্যে থেকে হয়তো একটা দুইটা জিনিস পিক করে। দলগুলো তাই করার চেষ্টা করে। আমাদেরও তো এবার ইশতেহার ছিল, কয়জন জানেন? আমি জিজ্ঞেস করলে আপনিও বলতে পারবেন না, আমিও পুরোটা মুখস্থ বলতে পারবো না, দেখে বলতে হবে। এটাই সত্য। পয়েন্টগুলো আমি হয়তো জেনারেলি পারবো, কিন্তু সেইটার সাথে গণভোটের কাউন্টার পোস্ট করা কোনোভাবেই যৌক্তিক না। কেন বলি, প্রথমে একটু বলে নিই, গণভোট নিয়ে এই মুহূর্তে আলোচনার অতীতে কি হয়েছে না হয়েছে সে আলোচনায় গেলে অন্য আলোচনা, যেটা মানুষের বোধগম্য হয়। তাহলে এটা অপ্রয়োজনীয় গণভোট ছিল। আর এইবার যে 4 পয়েন্ট হয়েছে আসলেই জগাখিচুড়ি ছিল। পরে বিএনপি তো বলেছে সে কৌশলগত কারণে এটা করেছে, এটা তার ব্যাপার, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু আমরা স্পষ্ট করে তখনও বলেছিলাম, এখনো বারবার বলছি। সুতরাং ওইটা বলা হচ্ছে ওনারা কাউন্টার পোজের জন্য। বরঞ্চ আমি বলবো, দেখেন একটা দায়িত্বশীল আচরণ, যারা অনেকে যেটা বলতে চান যে সংসদ তার মধ্যে সব সমস্যার সমাধান করবে, আমরা যদিও সেটা মনে করি না, সেটা অন্য আলোচনা। তাহলে বরঞ্চ নেই, সংসদ থেকে কি সংসদের বাইরে বেশি কথা হচ্ছে না, সেটা একটা ওইটা শেষ করে আসি। তাই ওই যে সনদের নামে যেগুলো হচ্ছে, ওইটাই তো আপনি এক করতে পারবেন না। আর একের আশা করাটাই তো ভুল। তাহলে তো দল এটা আলাদা আলাদা থাকে কেন? যে আমাদের কমিউনিস্ট পার্টির কথা বলা হয়েছে, আপনি যেটা শুনেছেন কিনা, যে জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি কেউ বাস্তবায়ন না করে, না সেটাও আমি ওই একই কথা, বেইমানি করা হবে, এইটার সাথে মিলাই নেই। আগে আমি ওইটা মিলাই, এক এক দল অংশ নিয়েছিল তার একটা আকাঙ্ক্ষা থেকে যে একটা সমাজ হবে, অত চিন্তা না করেই। যে ধরেন ওনার মতো মানুষ যে বয়সে এসে এত চিন্তা করতেছে, আমরাও সেই 80-র দশক থেকে ছাত্র আন্দোলন করে এসে যেটা করতেছি, আমি তো একটা সাধারণ তরুণের কাছে ওই সচেতনতা আশা করব না। একটা কথা বললেই মাইক পাইলে হবে, সেটা ভুল। তা সে হয়তো আকাঙ্ক্ষা ছিল আমার একটা সমাজ হবে, আমার কাজ হবে, ভালো সমাজ হবে, হইতে পারে। তাহলে আকাঙ্ক্ষা আপনি কি আন্দাজে বললে হবে নাকি? আর এইটা তো চলে না। আকাঙ্ক্ষা আপনার থাকতে পারে, আপনি ক্ষমতায় গেলে যতটুকু আপনার আকাঙ্ক্ষা করবেন সেটা জনগণকে আপনি আগে কনভিন্স করেন, তারপরে যদি পারেন করেন। কিন্তু এই কথাগুলোকে বাদকাবাদ এবং পাল্টাপাল্টি কথা হিসাবে দেখি, এইটা বলতে যে বরঞ্চ হচ্ছে যেটা জনমনে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যদি বলেন ওটা বাদ দেন, সেই মুক্তিযুদ্ধ বা তার আগে থেকে ওনারা যেহেতু সরাসরি ছিলেন, ধরেন গণতন্ত্রের আকাঙ্ক্ষা আর বৈষম্য, ওই যে কি পূর্ব বাংলার শ্মশান কেন, এই তো পোস্টার অন্যতম ছিল। ভোটের ক্ষমতা হস্তান্তর করলো না। যদি আমি অন্য পয়েন্ট বাদ দিই, দুইটাকেও ধরি, তা মানুষের এই যে ন্যূনতম আকাঙ্ক্ষা, আমি মানুষ হিসাবে আমার সম্মান নিয়ে বাঁচতে চাই, খাওয়া পড়া, যে ঠিক আছে আকাঙ্ক্ষা আপনি এই 3টা মনে করলেন, আমি 2টা মনে করলাম, উনি 5টা মনে করলো, তার মধ্যে কমন যেটা আছে ওইটা বাস্তবায়নের জন্য কি কি করা যায়, সেক্ষেত্রে কে কি ব্যত্যয় ঘটছে, তাহলে আপনি সুনির্দিষ্ট করতে পারবেন। এই ছাড়া তো আর না। ধরুন কথার কথা, বিএনপি কি বলছে, বলছে যে আমি আকাঙ্ক্ষা তো বাস্তবায়ন করব, যতটুকু আমি ওইখানে নোট অফ ডিসেন্ট সহ লিখছি ওটা বাস্তবায়ন করবো। আমি দেখলাম আজকে কোনো একজন বলল যে না, নোট অফ ডিসেন্ট বললে হবে না, আমরা যা স্বাক্ষর করেছি তাই করতে হবে। তো এটা তো কোনো কথা হইতে পারে না। আমি তো যারা স্বাক্ষর করে নাই, ওই যে আমরা তো করিনি, সেটা করবোই না বলে দিছি, কারণ এটা অপ্রয়োজনীয়, সনদের সাথে আমরা নাই, সেটা অন্য আলোচনা। ওই যে এনসিপি, তারা আফটার ইলেকশন করলো, সেখানে আবার 2 কলম লিখে দিল
তো তাহলে কোনটা কি? এগুলো বলে তো কোনো, এগুলো হচ্ছে বাতকাবাত কথা, এগুলো একটা সময় দেখবেন মূল্যহীন হয়ে যাবে। একেবারে আমি এই কথাটাই বলতে চাইছিলাম না, বলেই ফেললাম, এটা মূল্যহীন হয়ে যাবে। হচ্ছে বরঞ্চ হয়ে তো অলরেডি গেছে, অলরেডি গেছে ফেলছেন। এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? আসলে কি মূল্যায়ন হয়ে যাবে এত সহজ? আপনার দেখতাম তো সেই সময় কবর ঠিক করা হইলো কিভাবে, সময়ের কথাটা বললাম। কবর ঠিক হইলো যে ঠিক স্পিকার চেয়ার থেকে স্ট্রেইট প্রেসিডেন্ট জিয়ার মাথা থাকবে, উনি ওখানে শুয়ে পুরো স্পিকারকে দেখতে পাবেন। এটা সময়ের বেনিফিট। কেমন? আবার দেখেন সময়ের বেনিফিট, বঙ্গবন্ধু অ্যারেস্ট হয়ে চলে গেলেন, পাকিস্তান নিয়ে গেল, এয়ারপোর্টের সে ছবিও আছে। কেমন? কিন্তু প্রেসিডেন্ট জিয়া প্রথমে নিজে, পরে বলল যে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান। তো এখন প্রচার করা আর কিছু না। যদি তারা চাইতো এই সময়ের মধ্যে যে না, জিয়ার কবর চন্দ্রিমা উদ্যান, এখন যখন কোনো রকম একটু বাটা পড়ে তখন আপনি কিছুই পাবেন না। স্যার, মতিয়া চৌধুরী উনি কিন্তু মারা গেলেন, উনি কিন্তু যে মুক্তিযোদ্ধা হিসেবে যে সম্মান পাওয়া দরকার সেটা কেন কিন্তু পান নাই। তোফায়েল আহমদ কি পেয়েছে নাকি? সেটাই বললাম, আপনি তোফায়েল কিন্তু আহমদ অনেকগুলো এক্সাম্পল দিলেন আবার গভর্নমেন্টের। একটা নীতি, যেটার মধ্যে নীতি থাকে না, সেই মতিয়া চৌধুরী পরে আওয়ামী লীগের কি হইল, বড় নেতা হয়ে গেল। কেমন? সেখানে ডেপুটি লিডারের মতো পর্যায়ে চলে গেল। এগুলো সময় বদলায়। ওই যে বললাম না, বঙ্গবন্ধু 570 সাবান, রেড ক্রসের কাপড়, আর এখানে ওখানে হয়। এখন সেটাই হবে। স্যার অ্যারেস্ট হয়েছেন, গ্রেফতার হয়েছেন, সম্ভবত বনানী ডিউএইচএস থেকে ওনাকে আটক করা হয়েছে, গোয়েন্দা পুলিশ আটক করেছে, এরপর ওনাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এখন হয়তো সেখানে কোর্ট মার্শাল বা অন্য কোনোভাবে বিচারাচার হবে। প্রশ্ন সেটা হচ্ছে যে এ বিষয়ে বলবেন, কিন্তু আমি আপনার ডোমরুয়া থেকে সচিবালয়, আপনার একটা বই আছে, সেই বই আমি পড়েছিলাম। সেখানে আপনি লিখেছিলেন যে 1981 সালে 30 মে, তার আগের দিন জিয়াউর রহমান সচিবালয়ে বৈঠক করবেন, এরকম বৈঠক সম্ভবত 3 দফা পরিবর্তন হয়েছিল, যে তিনি বৈঠক করবেন আবার করবেন না, চট্টগ্রামে যাবেন, যাবেন না, এরকম 3 বার চেঞ্জ হয়েছিল। এবং আপনি লিখেছেন সেই বৈঠকের সাথে আপনি জড়িত ছিলেন, বৈঠকের আয়োজনের সাথে আপনি ছিলেন। তো শেষ পর্যন্ত তো তিনি চট্টগ্রামে গিয়েছিলেন, তারপর যা হওয়ার হলো, এবং সেই আসামি আজকে গ্রেফতার হয়েছে এবং উনি একমাত্র জীবিত আসামি। এ নিয়ে যদি আপনি একটু বলেন। কোনো হত্যাই তো বিচার বহির্ভূত থাকার কথা না, সবটা হওয়া উচিত। যে কোনো হত্যাই হোক সেটা বিচার হওয়া দরকার, এবং সেই বিচার হতে গেলে 1/6/1981 মেজর জেনারেল আবুল মঞ্জুরকে যে তার অ্যারেস্ট করার পরবর্তী পর্যায়ে হেফাজতের মধ্যে মেরে ফেলা হইল, সেটাও তো বিচার হওয়া দরকার। এটা হয় না, যেভাবে হোক। সেটা নিয়ে আমার একটা কমেন্ট ছিল যে মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যার বিষয় এরশাদ অব্যাহতি চায়, যে জন্য এটার বিচার হতে যায়, হয় না। এবং শেখ হাসিনাও শেষ মধ্যে রায় হবে, এই পর্যায়েও আবার আদালত বদলাই দিল। আচ্ছা, তো এখন 4 দিন ক্লিয়ার 4 days হেড নোটিশ দিতাম, তা আমরা 4 দিন আগে নোটিশ দিলাম এজেন্ডা সহ। তো পরের দিন টেলিফোন করা হইলো, কর্নেল মাহফুজই প্রথম আমাকে টেলিফোন করলেন যে মিটিংয়ের নোটিশ ক্যান্সেল করেন, মিটিং হবে না। কেন? প্রেসিডেন্ট সাহেব ইরান ইরাক যুদ্ধের জন্য যে শান্তি কমিটি ছিল হাবিব সাত্তির নেতৃত্বে, আমাদের প্রেসিডেন্ট জিয়াও সেটার সদস্য ছিলেন, তিনি সেই বিষয়ে ওখানে যাবেন। তা আমি ক্যাবিনেট মিটিংয়ের নোটিশ ক্যান্সেল করলাম। ঠিক পরের দিন আবার বললো যে না, ক্যান্সেলেশন নোটিশটা ক্যান্সেল করেন, মানে মিটিং হবে, আবার মিটিং হবে, তিনি সেখানে যাবেন না। আচ্ছা, উই ডিড দ্যাট। আর এই জাতীয় ইমার্জেন্সি খবর আসলে আমরা প্রথম টেলিফোনে বলি, পরের দিন ওটাকে নোটিশ দিয়ে আবার কাভার করে দিই। জি, তো তাহলে হবে, এটা ওটা শুরু করলাম, তারপরে তো আবার ক্যান্সেল হইলো। তো এটা নিয়ে আমি যেটা আমার বইতে কমেন্টটা করছিলাম, সেটা হইল এই যে মৃত্যু যার যেখানে থাকে সেটা যে একটা অবধারিত ঘটে, তখন আমার এই ঘটনার পরে, প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পরে, আমার এটা বিশ্বাস আরও একটু বেশি হয়ে গেল। এটা হইল সেই ঘটনা। তো ওই সময় যদি এই যে কর্নেল মাহফুজের কথা যেটা বললাম, একসাথে তো কাজ করেছি সব সময়। প্রেসিডেন্ট জিয়া তো আমার মূল্যায়নে তার বঙ্গবন্ধু হত্যা, কু ফাল্টা কু, ইনডেমনিটি, ওদের তাহের হত্যা, এই জাতীয় যেগুলো নিয়ে তাকে বিভিন্ন, প্রেসিডেন্ট জিয়া তো কোনো দিন নিজের মুখে বঙ্গবন্ধু সম্বন্ধে কোনো কিছু কটুবাক্যা বলেন নাই, খালেদা জিয়াও বলেন নাই।
বরং প্রেসিডেন্ট জিয়াকে এক মুক্তিযোদ্ধা জিজ্ঞেস করছিলেন ওই মুক্তিযোদ্ধার 2টা কোরবান দে, একটা বঙ্গবন্ধুর নামে, একটা প্রেসিডেন্ট জিয়ার নামে। তো ওই মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট জিয়াকে পার্সোনালি জিজ্ঞেস করছিলেন যে আপনি বঙ্গবন্ধুকে কিভাবে মূল্যায়ন করবেন। তখন জিয়ার উত্তর ছিল, ওই মুক্তিযোদ্ধা যেটা আমাকে বললেন, পবিত্র স্থানে আমার রুমমেট ছিল তখন, সেখানে বললো যে বঙ্গবন্ধু এত মহান নেতা, তাকে মূল্যায়ন করবে ইতিহাস, আমার পক্ষে তাকে মূল্যায়ন করা সম্ভব না। তাইলে হি ওয়াজ জেনারাস, বঙ্গবন্ধু সম্বন্ধে একটা ভালো ইয়ে করলেন। ঠিক 2003-এ যখন স্বাধীনতা পুরস্কার দেওয়া হইলো, ওইটা সাইটেশন রাখার দায়িত্ব ছিল আমার উপর, 2 জনের সাইটেশন লেখা। এই লাইনটা মাননীয় ভূঁইয়া লাল কালি দিয়ে কেটে দিলেন। তা আমি এসে মাননীয় ভূঁইয়া আবার ডক্টর শাহাদাত ক্যাবিনেট, এরা তো বন্ধু, ছাত্র ইউনিয়ন করতো একসাথে, বললাম যে আপনার বন্ধু তো এটা কেটে দিয়েছে, তো তাহলে আর কি করা যায়, বাকি 3 জনকে দেখাই নিয়ে আসেন। আচ্ছা, তো বাকি 3 জন যেহেতু পার্টির জেনারেল সেক্রেটারি মাননীয় ভূঁইয়া কেটে দিয়েছেন, ওরা আর কোনো আওয়াজ করে না, বলে যে উনি কেটে দিয়েছেন, আমাদের আর কোনো বক্তব্য নেই। তা আমি এসে পরে ক্যাবিনেট সেক্রেটারি বললাম যে স্যার, এটা তো একটা ইতিহাসের অংশ, তো এটা রাখা তো বিএনপির জন্য পার্টি হিসেবে ভালো হবে। তো আপনি ম্যাডামের সাথে তো আমরা 12ই মার্চ 2000 চিন্তা করেন, মানে জ্ঞান পাপি হইলে যেগুলো হয় আর কি, নিজের কর্নার উঠে নেয়। তো আমি সেখানে উঠেলাম 12ই মার্চ ম্যাডাম জিয়ার সাথে বৈঠকে, বললাম যে ম্যাডাম আমার একটু সাবমিশন আছে, বললাম যে এই জিনিসটা। তখনও আবার ওই 4 জন কোর মেম্বার 4 জন ছিলেন, মান্নান ভূঁইয়া ওখানে উপস্থিত। এক টিভিতে বলার পরে আমার এক জুনিয়র কলিগ সচিব হিসেবে রিটায়ার করছে, এটা প্রটেস্ট করছে। তো পরবর্তী অনুষ্ঠানে আমি এটা ছাপানো দেখাই দিলাম, এটা ওখানে প্রিন্টেড আছে। সে সময় টেকনিকটা করা হয়েছিল, একজন তো বড়, ছোট জনকে আর একটু উঠাই নিতে হবে, 2 জনকে যেন ইকুয়াল বলা যায়, সেই চেষ্টাটা করা হয়েছিল। আমিও একটা চেষ্টা করেছিলাম, আমি একটা বড় চেষ্টা করছিলাম। 14th সংশোধনী যখন হয়, রিসেন্টলি মারা গেছে জমিরুদ্দিন শিরকার সাহেব, তখন স্পিকার, সেই সময় কনস্টিটিউশনের মধ্যে ছবি প্রদর্শনী পর্যন্ত ইনক্লুড করেছে, যেটা এবার প্রধানমন্ত্রী বললে যে তার ছবি টবি কোথাও দেওয়া হবে না। তখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ছবি কোথায় কীভাবে থাকবে সেটা কনস্টিটিউশনে ইনক্লুড করা হয়েছে। আমি তখন স্পিকার সাহেবরে বললাম যে স্যার, এই ছবি প্রদর্শনী কনস্টিটিউশনে আনা এটা মানায় না, এটা না করে বরং এইটুক করা যায় কিনা দেখেন, বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান সাহেব এই 2 জনকে একটা পজিশনে কনস্টিটিউশন এনে দিতে পারেন কিনা, একজন জাতির পিতা হিসেবে স্বীকৃত থাকলেও আরেকজন বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার বেতার ঘোষক হিসাবে তাকে ইনক্লুড করে দেন, তাহলে দূরত্ব কমে কিনা। উনি বললেন যে না, আমি এগুলাতে যেতে যাব না, কারণ মওদুদ এমনি আমাকে দেখতে পারে না, মওদুদ যে কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে এগুলো। স্যার আরও জানার চেষ্টা করবো, আমি একটু যেতে চাই প্রিন্স ভাই, আপনি একটু বলবেন, সেটা হচ্ছে যে হত্যার যে ঘটনা ঘটলো জিয়াউর রহমানকে এবং যিনি আসামি গ্রেফতার হয়েছেন, তো এখন তো তিনি একমাত্র জীবিত আসামি, তো নতুন কোনো তথ্য, নতুন সম্ভাবনার কোনো দ্বার বা কারা কারা সংশ্লিষ্ট ছিলেন নিশ্চয়ই উনি সেগুলো জানেন, এবং বলা হচ্ছে যে উনি হচ্ছে এই হত্যাকাণ্ডের অন্যতম আসামি, তিনি জিয়াউর রহমানকে ওখানে শনাক্ত করেছিলেন এবং তিনি গুলিও চালিয়েছিলেন। প্রতিবেদনটা আমরা এমন একটা প্রতিবেদন আজকে প্রচার করেছি। না, আমার খুব সামান্য মন্তব্য, কারণ উনি তো ইতিহাসের সাক্ষী বলল, অনেক কিছু যে জীবন আজকে লোক, এটা আমরা জানা বোঝা, যেটা হয়তোবা আমাদের রাজনীতি, ঐক্য, এগুলো তো অনেক কাজে লাগে। অনেকটা আমিও শুনছিলাম, আগেও শুনেছি, লেখনীয় তো দেখেছি। এইটাই আমার এই ব্যাপারে ছোট্ট মন্তব্য হচ্ছে, দেখেন আসলে তো সব হত্যাকাণ্ডের বিচার খুবই জরুরি, উনিও বলেছেন, এটা আমরা সবাই মনে করি। কিন্তু হয়টা কি যে এই বিচার আমরা হয়তো কোনো না কোনোভাবে কেউ শেষ করতে চাই, কেউ ব্যালেন্স করতে চাই, হয়তোবা, এটা আমি জেনারেল ফর্মে বললাম। তো এখন যতটুকু হিসাবের মধ্যে মেলে, ওই হত্যাকাণ্ডের কিন্তু একটা কোর্ট মার্শাল এবং ব্যাপক মানে আর্মির সাথে যারা জড়িত তাদের বিচার হয়েছিল, সেইটা জানা যায়। এবং এটা নানাভাবে কথা হয়, যখন এর আগেও বিএনপি ক্ষমতায় ছিল আরও অনেক কিছু করে নাই, যেটা বঙ্গবন্ধুরটা হয়তো শেষবেলায় এসে করলো, কিন্তু আমরা ওইটাও বারবার কিন্তু বলেছি ওইটা করলেন অর্ধেক, সেটাও আমি একই সাথে মিলাই বলছি। আমাদের একটা যথাযথ আমরা প্রথমে মনে করি, তাহলে কারা কারা জড়িত ছিল, কি কি বিচারের সম্মুখীন করতে হবে, অবশ্যই সেটা করতে হবে। কিন্তু আরেকটা দরকার, যে যেহেতু এই ধরনের ঘটনার একটা রাজনৈতিক পটভূমি থাকে, এটা মনে রাখতে হবে। আমি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডও বললাম সবটার, সেইখানে কোন রাজনৈতিক ঘটনাগুলি ছিল, কারণ একটা রাজনৈতিক হত্যাকাণ্ডকে আপনি শুধু যারা জড়িত ছিল সেইটার বিচার করে কিন্তু সমাপ্তি যদি করেন, সেটা যথাযথ হয় না।
এর যে রাজনৈতিক পটভূমি সেটা বিবেচনায় রাখলে ওই দল জাতি কখন কি ভূমিকা পালন করবে সেটা আমরা করতে পারি, এবং আগামীতেও সে ব্যাপারেও সবার সচেতন হয় এবং দায়িত্ব পালন করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখা যায়। তা আমি সেই প্রত্যাশা করব যে এইবারে যেহেতু বিএনপি ক্ষমতায় আছে, কারণ একটা খেয়াল করেন আমাদের বদি ভাই কিন্তু বদিউর রহমান ভাই খুব জরুরি যে কথাটা বলেছে, এটা আমরা যদি বুঝে থাকি, সময়ের কথাটা উনি বলেছেন। সময়ের ওই এক্সাম্পলটা দারুণ ছিল। এটাই সময় কি হয়ে যায় বাস্তব, এইটা আমরা যে কেউ আবেগে বলতে পারি, এটা মূল্যহীন। আমাকে যদি বলেন আবেগের, তার মানে আমি আষ্টির সাথে রাজনৈতিক ঘটনা বলেও মনে করি, সেইটা বিবেচনা করে আসা দরকার বলে কিন্তু আমাদের কাছে মনে হয়। না হলে আপনি কখনো পারবেন না। এই যে ধরেন কথার কথা, এই যে কথায় কথা বলে আমাদের, আপনাদের মনে আছে যে 2001 সালের জানুয়ারিতে যে হত্যাকাণ্ড হলো, পল্টন বোমা হত্যাকাণ্ড, কথা নিজে একটু আবেগী হয়ে যায়। আমি তখন ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি, রাজু আমার কমিটির মেম্বার এবং ইয়াংগেস্ট মেম্বার, ব্রিলিয়েন্ট ছেলে। তো এই হত্যার তো আমি বাদী ছিলাম, কিন্তু আমি তো এটা কিছু করতে পারি নাই, কারণ তার বাবা বাইরে ছিলেন, আসলেন, উনি পোস্টমর্টেম করতে দেন নাই। তখন এইটাকে আউট অ্যান্ড আউট করে দিল যে না, এই মামলা আর হবে না। কি করবেন? এখন কথার কথা, যদি কখনো আমরা ক্ষমতায় যেতে পারি তখন দেখবেন ওইটা আমি করতে প্রচেষ্টা নেব, না হলে তার আগে হবে না। ওই যে সময়ের কথা উনি বললেন, আমি ওই আলোচনা কোনোটাকে কাউন্টার পোজ করছি না। আমি এটাই বলতে চাই, যদি এখন আছেন যে সরকার, তারা যদি এটা মনে করেন যে জিয়াউর রহমানের এই হত্যাকাণ্ডের বিচারের যথাযথ যে ঘটনাবলী ছিল আরও খুঁজে বের করবেন, এই যে একজন আসামিকে যেহেতু পাওয়া গেছে এবং শোনা যাচ্ছে উনি সরাসরি জড়িত ছিলেন, সেইটা বের করুক। এবং ওনাদের যদি সেই সদিচ্ছা থাকে, উনি যে কথাগুলো, এটা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা আবদ আজকে বলেছেন যে মানে শেখ হাসিনার দেশে ফেরা না ফেরা নির্ভর করতেছে ভারত সরকারের উপরে। তবে তিনি যদি দেশে ফেরেন, আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার। এইটা একটা বিষয়। আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এর আগেই জানিয়েছেন যে শেখ হাসিনা নিজের ইচ্ছা বিষয় ইনি যে কথা বললেন তার থেকে প্রকৃত তথ্য বাহির করা, ইনি একটা মারাত্মক শব্দ ব্যবহার করছেন, নির্মোহ। তো নির্মোহভাবে দলভিত্তিক, দলকানা, দলমনা হয়ে যদি তার থেকে কথা আদায় করে, বন্ধুর এবং কতটা কঠিন এটা খুব সহজেই অনুমেয়। এবার আসি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের প্রসঙ্গে। এই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা খুব কম আলোকপাত পায় ইন কম্পারিজন টু মানে আগের ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডটাকে যতটা চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে, সেই তুলনায় কিন্তু জিয়াউর রহমানেরটা হয় নাই। এবং এ ব্যাপারে অনেক সময় বিএনপিকেও দোষারোপ করা হয়। দোষারোপ করা হয় এই কারণে, কারণ বিএনপি একাধিকবার সরকার গঠন করেছে, কিন্তু এই হত্যাকাণ্ডটা নিয়ে খুব বেশি তারা চর্চা করে নাই। অনেকে বলে যে এটার পেছনে মূল কারণ সম্ভবত চাকরিরত ছিল, এবং বেগম খালেদা জিয়ার প্রায়োরিটি যেটা ছিল সেটা হচ্ছে দেশ পরিচালনা করা, কারণ দেশের যে অন্যান্য অ্যাপারেটাসগুলো আছে এগুলোকে চালু রাখা। সেই কারণে উনি নতুন করে আর এই পুরাতন ঘা জাগানোর চেষ্টা করেননি। কিন্তু যেই জিনিসগুলো বুঝতে হবে এই জায়গাটাতে আমাদেরকে, সেটা হচ্ছে যে আপনি জিয়াউর রহমান যখন মারা যান তখনকার সেনাবাহিনীটাকে বুঝতে হবে। ওইটা যদি না বুঝেন আপনি আসলে এই কিলিংটা খুব একটা ধরতে পারবেন না। তখনকার সেনাবাহিনী মূলত 3টা ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে মুক্তিযোদ্ধারা, যারা মুক্তিযোদ্ধা অফিসার, তাদের সেনাবাহিনীতে একটা অংশ ছিল, যেই অংশ বিলং করে হচ্ছে এবং অন্যান্য যারা আছে তাদের চেয়ে সিনিয়র। কিন্তু 71-এর মুক্তিযুদ্ধের পর একটা সিদ্ধান্ত গ্রহণ করা হলো ভারতীয় পরামর্শে, সেটা হচ্ছে যে সকল মুক্তিযুদ্ধ অফিসাররা বাংলাদেশে যুদ্ধ করেছে তাদেরকে 2 বছরের সিনিয়রিটি দেওয়া হবে। এর ফলে হলো কি, ওই জিয়াউর রহমান আবার সিনিয়র হয়ে গেলেন এরশাদের। ঠিক আছে, আচ্ছা, এখন এই জায়গাটাতে আসার পরে যে সমস্যাটা হলো, প্রাথমিকভাবে কিন্তু একটা দ্বন্দ্ব ছিল। যেমন খালেদ মোশাররফ, তারপর জিয়াউর রহমান এবং শফিউল্লাহ, এস ফোর্স, কে ফোর্স এবং জেড ফোর্স কমান্ডাররা, তারা নিজেরাও কিন্তু ডিবেট করতেছিলেন যে এই যে পাকিস্তানে যারা আটকা পড়েছিল এই অফিসারদেরকে আবার নেওয়া দরকার আছে কিনা। ইট ওয়াজ জিয়াউর রহমান যিনি প্রপোজ করলেন যে আমাদের ট্রেইনড অফিসার্স এবং সোলজার্স দরকার, সুতরাং সেই প্রেক্ষিতে তাদেরকে নেওয়া হলো। তাহলে আর্মিতে তাহলে 2টা সেগমেন্ট তৈরি হলো। একটা সেগমেন্ট হচ্ছে রিপ্যাট্রিয়েটেড অফিসার্স, যেটার সিনিয়র ছিলেন হচ্ছে জেনারেল এরশাদ, আর হচ্ছে মুক্তিযোদ্ধা অফিসার, তাদের ভিতরে সিনিয়র হিসেবে আপনি জেনারেল মঞ্জুরের নাম বলতে পারেন, কারণ জিয়াউর রহমান অলরেডি প্রেসিডেন্ট হয়ে গেছে তখন। আরেকটা সেগমেন্ট ছিল, যে সেগমেন্ট হচ্ছে জিআরবি অফিসার্স, যারা 1975 সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরে এদেরকে বিলীন করে দেওয়া হয় এবং এদেরকে সামরিক বাহিনীতে আত্মীকরণ করা হয়।
তাহলে এই তিনটা অপোজিং কারেন্ট এখানে কাজ করতেছিল। মুক্তিযোদ্ধা অফিসার যারা ছিল তারা ন্যাচারালি চিন্তা করতো তাদের মানে আরো বেশি অ্যাডভান্টেজ পাওয়া উচিত সেনাবাহিনীতে। এই একই ঘরানায় মঞ্জুর যিনি ছিলেন, জেনারেল মঞ্জুর, যিনি চট্টগ্রামের জিওসি ছিলেন, তার যেটা প্রত্যাশা ছিল সেটা হচ্ছে যে জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি হলেন তখন সেনাপ্রধান হওয়ার দাবি তার ছিল এবং তিনি মনে মনে চাচ্ছিলেন যে তাকে সেনাপ্রধান করা হোক। কিন্তু আর্মির ভিতরে ব্যালেন্স ঠিক রাখার জন্য এবং সিনিয়রিটিটা আবার আস্তে আস্তে অ্যাডজাস্ট করার জন্য জিয়াউর রহমান প্ল্যান করলেন যে এরশাদকে সেনাপ্রধান করা হবে। এই সিদ্ধান্তটা জেনারেল মঞ্জুর খুব সহজভাবে নেন নাই এবং সবচেয়ে চূড়ান্ত অবস্থায় চলে যায়। সেনাবাহিনীতে আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে সেনাবাহিনীতে মূলত 3 ধরনের অ্যাপয়েন্টমেন্টের কাজ হয়। একটা হচ্ছে কমান্ড, মানে যারা অপারেশনাল কাজ করতেছে। আরেকটা হচ্ছে স্টাফ। স্টাফ মানে হচ্ছে ধরেন একটা সিইওর আন্ডারে অনেকগুলো লোক থাকে যারা তার কাজকে সহজ করে, এই স্টাফিং একটা অংশ আছে। আর আরেকটা অংশ যেটা আছে সেটা হচ্ছে ইনস্ট্রাক্টর, যারা প্রশিক্ষক। ঠিক আছে, তো জিওসি হিসেবে চট্টগ্রামে যখন জেনারেল মঞ্জুর ছিলেন, উনি কমান্ডার ছিলেন। তাকে এই জিয়াউর রহমানের সার্কিট হাউস ভিজিট করার ঠিক আগ মুহূর্তে কয়েকদিনের ভেতরে তাকে পোস্টিং করা হয়েছিল স্টাফ কলেজের একজন কমান্ডেন্ট হিসাবে, যেটা কিন্তু কমান্ড মানে পজিশন নয়, সেটা ইনস্ট্রাকশন একটা পজিশন, প্রশিক্ষকের একটা পজিশন, যেটা জেনারেল মঞ্জুরের মতো একজন মানে রণাঙ্গনের কমান্ডার যিনি, তার জন্য একটু মানে ইনসাল্টিং ছিল অফকোর্স। প্লাস এই রুটটা তার কাছে একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছিল যে উনি সম্ভবত সেনাপ্রধান হতে পারবেন না আর। ঠিক আছে, তো এই মানে প্রেক্ষাপটটুকু বোঝার পরে আপনি যদি সুযোগ দেন তাহলে এখন আমি বলতে পারি যে এই কিলিং এর ব্যাপারটা এবং মেজর মুজাফফরের ভূমিকাটা সম্ভব হলো না। সম্ভব তো হতেই পারে, কারণ ভারত তো সবসময় আমাদের দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য চেষ্টা করে। তো যেহেতু জিয়াউর রহমান হত্যাকাণ্ডে সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সে তো সহজ কথা না। তাকে যদি ভারতে ধরেন গোয়েন্দা থেকে শুরু করে যে কোনো জায়গায় তার মগজ ধোলাই করা হয়, তাকে যদি আরও তাদের পক্ষে তাকে রোল প্লে করানো যায় তাহলে তো খারাপ কি। সে এই জন্য নাম বদলেছে। ধরেন এখন তো ভারতে আওয়ামী লীগের বহু লোক আছে, পুশিন হচ্ছে না উত্তরবঙ্গের থেকে, বাংলা ভাষী মুসলমানদের পুশিন করা হচ্ছে। তো আমাদের আওয়ামী লীগের যারা ওখানে পালিয়ে আছে, ভারতে পালিয়ে আছে, তারা বাংলাভাষী মুসলমান না? একটা পুশিন হয়েছে। পুশিন হয় কারা? সাধারণ ওখানে মুসলমানরা, তারা তো হচ্ছে না। সুতরাং ভারত যেটা করে সেটা হচ্ছে, দেখেন দক্ষিণ এশিয়ার একটা দেশের সাথে সম্পর্ক নাই, ভালো সম্পর্ক, মালদ্বীপ থেকে চলে গেছে। সুতরাং ভারত চায় সরকারের ভিতরে ঢুকতে, সরকারের ভিতরে ধরো সরকার ফেলে দিয়ে সরকারকে অনুগত করতে চায়। ওই ধরেন ওখানে 28টা প্রদেশ আছে, 8টা অঞ্চলিক কেন্দ্রীয় শাসিত। বাংলাদেশেও শুরুর থেকেই এরকমই মনে হয়েছে যে কেন্দ্রীয় শাসিত ভারত যদি বাংলাদেশ হয় তাহলে তাদের সমস্যা নেই। সেই জায়গায় তো বাংলাদেশ যায় না, কারণ বাংলাদেশ তো মুক্তিযুদ্ধ করেই স্বাধীন হয়েছে। সুতরাং যেই রাষ্ট্রনায়ক হয় সে কিন্তু ওই জায়গাটা ছাড় দেয় না, ওই জায়গাটা ছাড় দেয়। ধরেন এই যে শেখ মুজিব বলেন, জিয়াউর রহমান বলেন, মঞ্জুর বলেন, এরা কিন্তু ওই জায়গাতে কোনো ছাড় দেয়নি, কেউ ছাড় দেয়নি। কিন্তু আজিজ ভাই, একজন প্রেসিডেন্টের হত্যাকারীকে এত বছর কেন গ্রেপ্তার করা যায়নি? এদিকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ব্যর্থতা নাকি? বিষয়টা হচ্ছে যে আপনার দেখেন যেটা ডিএলএস বলছেন যে আসলে বিএনপির তরফ থেকে কিন্তু এই বিচারটা করার ব্যাপারে তেমন কোনো তদারকি ছিল না। এখনো যেমন তারেক রহমান আসছে, আমি বললাম না 6 তারিখে মিটিং হচ্ছে, বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুযাত্রী, হুইল চেয়ারে বসেও বলে তার প্রতিশোধ, তাকে মেরে ফেলতেছে, সে জানে মেরে ফেলতেছে, কিন্তু সে প্রতিশোধ নিতে না করছে। এবং তারেক রহমানও কিন্তু এটাই করতে বলছে এসে, যে সে প্রতিশোধ, তাকে তো ফেলে দিছে, তাকে তো ফেলে দিয়ে বাজা ভেঙে ফেলছে, 17 বছর ব্রিটেনে ছিল, সে তো এসে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে না। তো এখন এটা নর্মালি বিচারে আমি ওনাকে একটু বলবো যে ধরেন 7ই নভেম্বরে কিন্তু আরেকটা ফোর্স কিন্তু ডেভেলপ করছিল, সেটা হলো কর্নেল তাহেরের নেতৃত্বে, হ্যাঁ, বিপ্লবী একটা গ্রুপ তৈরি হয়ে গেছিল। সুতরাং এটাও কিন্তু আর্মির ভিতরটা ডিস্টেবিলাইজ করার, অর্থাৎ আর্মির বন্ড ব্রেক করে দেওয়া, কিন্তু এটাও একটা। তারপরে রক্ষী বাহিনীর গঠন হয়, তখন ওই রক্ষী বাহিনীর কিন্তু সব সুপারভাইজার ছিল
আপনার সেনাবাহিনী, তারপরে পিলখানা মেরে ফেলা হলো। হ্যাঁ, বিচারগুলো তো আমরা করতে পারছি না। আপনার সেনাবাহিনীকে যে হত্যা করা হয়, এতগুলো অফিসার, পৃথিবীর ইতিহাসে একবারে এত অফিসার মেরে ফেলছে, আমরা তো বিচার করতে পারি নাই, এখনো বিচার করতে পারি নাই। তবে এটা ঠিক যে অনেক সময় দেখা যায় সাধারণ সোলজাররা বিচারের ভিতরে পড়ে, কিন্তু অফিসারদের মেরে ফেলে অফিসারদের, আবার অফিসারদের বিচারও হয় না। তো আমার বক্তব্য হচ্ছে যে যেভাবেই হোক না কেন, যে নিরপেক্ষ বিচারের মাধ্যমে যিনি খুনি, আমি আবার বলছি, শেখ মুজিব, আমি তার রাজনীতি সাবস্ক্রাইব করি না, কিন্তু সে রাষ্ট্রপ্রধান ছিলেন, জিয়াউর রহমান রাষ্ট্রপ্রধান ছিলেন, এবং সে একজন মুক্তিযোদ্ধা, তাও সেক্টর কমান্ডার ছিলেন। হ্যাঁ, তাকে হত্যা করে ফেলবে, সে যেই করুক না কেন, তার বিচার হওয়া উচিত, নিশ্চয়ই হওয়া উচিত। বিচার আমরা হওয়া আবারও উচিত। আসবো, এবং এম এ আজিজ যত আপনার কাছে। দেরি করেই হোক না কেন, বিচারের মতো করে চলবে, বিচারের মতো বিচার, আইনের শাসন, সুশাসন আমরা চাইতো, দেরিতে হলেও বিচার হোক। এখন ধরেন জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান তারেক রহমান করলেও যে আমি কোনো প্রতিশোধ দেবো না, বিচার কি হবে না? গণহত্যার বিচার হবে না? হত্যাকারীর বিচার হবে না? বিচার তো হবে, তিনি না চাইতে পারেন। বিচার তো, বিচার ব্যবস্থা যদি থাকে, সুশাসন, আইনের শাসন থাকে, তাহলে বিচার হবে, অপরাধীর বিচার হবে। জি, ধন্যবাদ এম এ আজিজ। আমি মেজর ডেলাইজ খান, আপনার কাছে জানতে চাই যে বিরতিতে যাবার আগে যেটি বলছিলাম যে তৎকালীন সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিএনপিরাই বলে যে হচ্ছে উনি জড়িত ছিলেন। তাই যদি হয় তাহলে আনুষ্ঠানিকভাবে তখন তাকে কেন কোনো শোকজের কিংবা আদালতে দোষী সাব্যস্ত করার জন্য কোনো পদক্ষেপ কেন নেওয়া হয় নাই? ধন্যবাদ। আসলে এই যে অ্যালিগেশনটা আছে, সাবজেক্টেড টু বি প্রুভেন, এখন পর্যন্ত এটা প্রমাণিত না। এবং আমার আগের আলোচনায় আমি যেটা বলেছিলাম যে এই ব্যাপারে বিএনপির বিরুদ্ধে একটা অভিযোগ আছে, যেটা হচ্ছে যে তারা চাইলে এই ব্যাপারটাকে আরো আগে মানে ডিগিন করতে পারতো, এবং এই বিচারের ব্যাপারটাকে, এবং সবচেয়ে বড় কথা ঘটনাটা কি হয়েছিল, কেন হয়েছিল, এই জিনিসগুলো রিভিল করতে পারতো। তো আমরা কি এখনো জানি পুরোটা? এখন পর্যন্ত মানে পুরো ঘটনাটা ওভাবে জানা যায় না, বাট আমি আপনাকে ছিন্ন ছিন্ন যে ইয়েগুলো আছে, স্ন্যাপশটগুলো আছে, এগুলো একত্র করে একটা চিত্র দাঁড় করানো যায়। এবং এটা দুঃখজনক ব্যাপার যে এটা মানে আমাদের দৃষ্টির অগোচরে রয়ে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে আওয়ামী লীগ চায়নি যে এটা নিয়ে খুব একটা চর্চা হোক। কারণ আওয়ামী লীগ সবসময় চেয়েছে যে জিয়াউর রহমান যেন কি 400 টাকার মেজর সাহেব হিসেবেই ইতিহাসে স্বীকৃত থাকুক। কিন্তু ফ্যাক্ট রিমেইনস, জিয়াউর রহমান হচ্ছেন সেই প্রেসিডেন্ট যিনি মূলত ভারতের যে কবজা সেখান থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসার চেষ্টা করছিলেন, এবং খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে তিনি কিন্তু পুরো বাংলাদেশে একটা পলিটিক্যাল মুভমেন্ট ক্রিয়েট করতে পেরেছিলেন। খুব সংক্ষেপে যদি বলি, যেমন ধরেন বাকশালের কারণে যেই রাস্তাগুলো বন্ধ হয়ে গিয়েছিল, যে সব দলীয় বহুদলীয় গণতন্ত্রের যে চর্চাটা উনি আবার ফেরত নিয়ে আসলেন। তারপরে উনি যেটা করলেন সেটা হচ্ছে মেরিটোক্রেসি বেসিসে, মানে মেধা ভিত্তিক একটা রাজনৈতিক পরিমণ্ডল ক্রিয়েট করার চেষ্টা করলেন। কিছু কিছু বক্তব্য তিনি দিয়েছেন যেটা নিয়ে এখনো সমালোচনা হয় যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, বাট দেন এটা কিন্তু পজিটিভলি ছিল, যেটা ওনার ছেলেও এখন করার চেষ্টা করতেছে। এখন দেখবেন যে আপনি এমপিদের যে বরাদ্দ আছে এটা পিএমও কন্ট্রোল করতেছে। তার মানে অ্যাকচুয়ালি উনি একটা চেক অ্যান্ড ব্যালেন্স আনার চেষ্টা করতেছেন। কারণ হচ্ছে বাংলাদেশের পলিটিশিয়ানদের সবচেয়ে কম যে জিনিসটা আছে অথবা একেবারেই নাই, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা। তারা নির্বাচনের আগে আপনাকে মনে করেন যে বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করে দেয়, কিন্তু যখন আপনি বেহেশতে যেতে পারেন না তখন আপনি জিজ্ঞেস করতে পারেন না যে আপনি তো বলছিলেন বেহেশতে পাঠাবেন। এবার আসি হচ্ছে এই ঘটনায় জেনারেল এরশাদের সংশ্লিষ্টতার ব্যাপারে। বাট এরশাদের সংশ্লিষ্টতাতে যাওয়ার আগে যার প্রসঙ্গ নিয়ে আজকের অনুষ্ঠান তার ব্যাপারে একটু বলি, মেজর মুজাফফরের ব্যাপারে। কিভাবে তার বিচারটা সম্পন্ন হবে এটা একটু শুনতে চাই। মূল ঘটনায় সম্ভবত যেটা এখন পর্যন্ত জানা যায় যে মেজর মুজাফফর হচ্ছেন জিআরবির একজন অফিসার। ওই যে আমি 3 ধরনের অফিসার বললাম, রিপ্যাট্রিয়েট, মুক্তিযোদ্ধা এবং জিআরবি। এবং জিআরবির এই অফিসার সম্ভবত ঘটনা যতটুকু জানা যায় সেটা হচ্ছে তিনিই সর্বপ্রথম লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আইডেন্টিফাই করতে পারছিলেন রুমের ভেতরে, এবং উনি জেনারেল মঞ্জুরকে কনফার্মেশন দেন যে প্রেসিডেন্ট জিয়া ইজ কিল্ড। ঠিক আছে,
সো উনি যে প্রত্যক্ষভাবে এই জিয়া হত্যাকাণ্ডে জড়িত এটার একদম স্পষ্ট প্রমাণ আছে, অন্যান্য সাক্ষ্যদের আছে। শোনা গেছে যে তিনিই প্রথম গুলি করছেন, প্রথম গুলিটা উনি করছেন। এবং দ্বিতীয় হচ্ছে যে জিয়াউর রহমান মারা যাওয়ার পর অন্যান্য অনেকে ধরা পড়েছে, কিন্তু উনি কিন্তু ধরা পড়েন নাই, উনি পলাতক ছিলেন। এবং অভিযোগ আছে যে যখনই আওয়ামী লীগের শাসনামল আসছে তখন গণভবনে তাকে ঘন ঘন দেখা গেছে। আচ্ছা, ঠিক আছে, তার মানে হচ্ছে যে শেখ হাসিনা প্রিসাইজলি তার ব্যাপারে জানতেন এবং তার সাথে যোগাযোগ রাখতেন, কিন্তু এই অংশটুকু এখনো প্রমাণিত না অন্যান্য ঘটনার মতো। কিন্তু আপনি আরেকটা চমৎকার প্রশ্ন আমি করছেন। আপনাকে একটু ইন্টারাপ্ট করি যে হচ্ছে আমরা যতটুকু জানি যে 1981 সালের সে আবার 17 মে দীর্ঘ নির্বাসন শেষে শেখ হাসিনা দেশে ফেরেন এবং এর ঠিক 2 সপ্তাহ অথবা 13 দিনের মাথায় চট্টগ্রাম সার্কিট হাউসে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এটি কি শুধু রাজনৈতিকভাবে দেখার কোনো অবকাশ রয়েছে? না, এইটা আপনি সঞ্চালক হিসেবে অসাধারণ একটা প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে জিয়াউর রহমান কিলিংটা কিন্তু একটা এক্স ফাইলসের আন্ডারে, একটা এক্স ফাইল হিসেবে আটকা পড়ে আছে এবং এই জায়গায় অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে যদি এই ফাইলটা ওপেন করা যায়। যেমন প্রথম প্রশ্ন আপনাকে যেটা করতে হবে এই জায়গায়, মানে আমাদের আলোচনাটা ট্যাকটিক্যাল লেভেল স্ট্র্যাটেজিক লেভেল মিক্স আপ হয়ে যাচ্ছে, বাট আমি এই জায়গাটা সেটা বলছি এই কারণে যে আপনাকে প্রথম জিজ্ঞেস করতে হবে জিয়া মারা যাওয়াতে সবচেয়ে লাভ হয়েছে কার। অফকোর্স জেনারেল এরশাদের। তো জেনারেল এরশাদ প্রেসিডেন্ট হওয়ার সুযোগ পাইছে এবং জেনারেল এরশাদ কেন এই জায়গায় জড়িত আছে বলে সন্দেহ করা হয়, মঞ্জুর মারা যাওয়ার আগ পর্যন্ত বলতেছিল যে আমাকে আর্মির হাতে দিয়েন না, আমাকে পুলিশের হাতে দেন, আমি অনেক কিছু জানি। ঠিক আছে, এবং এরশাদ ঢাকা থেকে তখন যেটা হয়েছে যে আর্মি হেডকোয়ার্টার থেকে সরাসরি ওখানকার একজন অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে একটা স্পেসিফিক মিশন দিয়ে, সেটা হচ্ছে জেনারেল মঞ্জুর ধরা পড়া মাত্র তাকে যেন শর্ট করা হয়, মেরে ফেলা হয়। এবং পোস্টমর্টমে বলা হয়েছে, এবং এরশাদ তখন যে গল্পটা বলছিল যে সৈন্যরা হঠাৎ করে বিদ্রোহী হয়ে গিয়ে টানা হেঁচড়া করে তাকে মেরে ফেলছে, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট বলছে তার মাথার পেছন থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্চে গুলি করে তাকে মারা হয়েছে। তার মানে ইট ওয়াজ অ্যানাদার কিলিং, যেটা পলিটিক্যাল কিলিং, যেটা জেনারেল এরশাদের নেতৃত্বে করা হয়েছে। এবং এই কিলিং এর মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে জেনারেল মঞ্জুর যা জানতেন সেটা তার সাথে কবরে পাঠিয়ে দেওয়া। এটা গেল হচ্ছে একটা অংশ। দ্বিতীয় অংশ যেটা, এই জেনারেল এরশাদ প্রেসিডেন্ট হওয়ার আগে, উনি সেনাপ্রধান হওয়ার আগে দীর্ঘদিন ইন্ডিয়াতে একটা কোর্স করে আসছেন এবং কথিত আছে যে ওই জিয়াউর রহমানকে অপসারণ করে তাকে ক্ষমতায় আনার ব্যাপারে একটা পরিকল্পনা চলছিল, কারণ তখন পর্যন্ত শেখ হাসিনা ওয়াজ নট রেডি। ঠিক আছে, ইভেন বাংলাদেশে আসার জন্য রেডি না। এবং আপনি টাইম লাইনগুলো লক্ষ্য করে দেখেন, 1975 সালে যখন শেখ মুজিবুর রহমান মারা গেলেন তারপর থেকে দিল্লিতে কিন্তু শেখ হাসিনা ছিলেন। এরশাদ গেলেন ইন্ডিয়াতে কোর্স করতে দিল্লিতে, রাইট? তার মানে হচ্ছে এই জায়গায় একটা অ্যালাইনমেন্ট তৈরি হচ্ছিল, দানা বাঁধতেছিল। এবং এই অ্যালাইনমেন্টটা দানা বাঁধতেছিল এই কারণে, সেটা হচ্ছে জিয়াউর রহমান বাংলাদেশে হঠাৎ করে, তখন 5টা ব্রিগেড ছিল, সেগুলোকে ডিভিশন সাইজ দিলেন। ইন্ডিয়া তখন আপত্তি জানালো যে বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন তো আমাদেরকে এক ধরনের মুসলেখা দেওয়া হয়েছিল যে তোমাদের প্রতিরক্ষা আমরা দেখব, তোমরা হঠাৎ করে আর্মির সাইজ কেন বড় করছো? তখন ওই জিয়াউর রহমান এটার প্রতিবাদ করলেন। তালপট্টির ঘটনাটা লক্ষ্য করে দেখেন, যেখানে একটা চর জেগে উঠছিল, ইন্ডিয়া এটা দখল করার চেষ্টা করছিল, জিয়াউর রহমান প্রোটেস্ট করছে। আপনি দেখেন যে ইরান এবং ইরাকের যখন যুদ্ধ লাগলো তখন কিন্তু মধ্যস্থতা করার জন্য 3 জনের ভেতরে একজন মাত্র প্রেসিডেন্ট সিলেক্টেড হয়েছিল, সেটা হচ্ছে জিয়াউর রহমান। সুতরাং জিয়াউর রহমান ওয়াজ, মানে তখন সার্কের আইডিয়া দিলেন। এই সকল কারণে হঠাৎ করে মানে ভারত মানে খুব কনসার্ন ফিল করলো যে জিয়াউর রহমান মেবি ইজ গোয়িং টু বি ভেরি ভেরি চ্যাম্পিয়ন এবং তাদের গ্রিপের বাইরে চলে যাবে। সুতরাং তখন এই জায়গায় এই পরিকল্পনাটা করা হয়েছে বলে এখন পর্যন্ত এটা ধারণা করা হয়। আমার ধারণা এখন যদি এই মানে বিএনপি সরকার সঠিকভাবে এই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনাটিতে আলোকপাত করে, তাহলে এর পেছনে জড়িত যারা আছে তারা অনেকেই বের হয়ে আসবে। মেজর মুজাফফর সাহেব এতদিন ধরে যে ভারতে বন্দী, ভারতে লুকিয়ে ছিলেন, ভারত সরকার এটা জানতো। এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে যে শেখ হাসিনা লুকিয়ে আছে ভারতে। একই রকম ভাবে বাংলাদেশে যত ধরনের বন্দী জাতীয় অপরাধ অথবা অন্যান্য অপরাধ করছে, এই অপরাধীরা সবাই খুব সহজেই ভারতে গিয়ে আশ্রয় প্রশ্রয় পায়। কয়েকদিন আগে আমরা জানতে পারলাম যে 3 জন বাংলাদেশের এক্স জেনারেল এই মুহূর্তে কলকাতায় তাদের যে ক্যান্টনমেন্ট আছে সেখানে নাকি আছে। এখন একটা জিনিস বোঝা খুব জরুরি আমাদের জন্য, সেটা হচ্ছে এই মেজর মুজাফফর অথবা এই জেনারেল অথবা এই শেখ হাসিনা তারা কেন ভারতে প্রশ্রয় আশ্রয় পায়। কারণ এই অংশটা দিয়ে আমি শেষ করব, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষের জন্য বোঝা। অনেকেই দেখবেন ভয় পায় ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে। ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ গাণিতিকভাবে অত্যন্ত একটা
অলাভজনক সমীকরণ ভারতের জন্য, বাংলাদেশের জন্য না। তাহলে ভারত বাংলাদেশে কি করতে চায় এটা নিয়ে একটা বিশদ গবেষণা করা হয়েছিল, এবং এই গবেষণার শেষে একটা জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে ভারত চায় বাংলাদেশে উষুম গণতান্ত্রিক একটা সরকার। আচ্ছা, যেই গণতান্ত্রিক সরকারের ম্যাক্সিমাম এমপিকে আপনি একটা বাজেট দিয়ে কিনে নিতে পারবেন, তাদেরকে ব্ল্যাকমেইল করে কিনে নিতে পারবেন, তাদেরকে হানি ট্র্যাপ করতে পারবেন আপনি। জিয়াউর রহমানের সরকারটা ওই মুহূর্তে অত্যন্ত অস্বস্তিকর একটা সরকার ছিল ইন্ডিয়ার জন্য, কারণ তিনি গণতান্ত্রিক বা একই সাথে কিন্তু একনায়কতান্ত্রিক একটা মনোভাব ওই জায়গায় ছিল, এবং উনি খুব দ্রুত আগাচ্ছিলেন। তো এই কারণটাতে এসে যখনই কেউ জিজ্ঞেস করে আপনাকে, অথবা আপনি যেরকম আমাদেরকে জিজ্ঞেস করতেছিলেন যে এতদিন কিভাবে সে ইন্ডিয়ায় লুকিয়ে থাকলো, ইন্ডিয়া যদি তার হাতে, তার কোলে বাংলাদেশের এরকম ভাইটাল ইনফরমেশনধারী লোকজনদেরকে পায়, তাহলে সে তো তাদেরকে ব্যবহার করবে। আপনার তারা আসলে ভারতে গিয়ে এত আশ্রয় প্রশ্রয় কেন পায়, কিভাবে পায়, আপনি আপনার দৃষ্টিকোণ থেকে এটি কিভাবে ব্যাখ্যা করবেন? না, আমি তো আগে এটা বলেছি যে ভারত কিন্তু তার আশেপাশের কোনো দেশ তাদের অনুগত চায়, এবং বরাবরই দেখা গেছে আমাদের বাংলাদেশে সবসময় যারা সরকার আচ্ছা উচ্চ যে যে সেক্টরে ধরেন উপরের দিকে আছে তাদেরকে তারা করতে চায়, অনুগত করতে চায়। যেমন এই যে আপনার মুজাফর সাহেব এতদিন ছিল, সে তো ওখানে তাকে তো ওরিয়েন্টেশন দেওয়া হয়েছে, আবার সে ঘুরে আসছে, ঘুরে গেছে। ধরেন আওয়ামী লীগ যদি থাকতো তিনি তো থাকতেন, এখন না ধরা পড়ছে। এখন ধরেন সে কোর্ট মার্শাল হয়ে থাকলে এখন তার আত্মসমর্পণ, তাকে হ্যান্ডওভার করে লাভ নাই, তাকে শুধু এখন এক্সিকিউট করবে। তার কাছে আমার বক্তব্য হচ্ছে যে তাকে এক্সিকিউট না করে, সে যেহেতু এই কিলিং মিশনে ছিল এবং আমার জানা মতে সে প্রথম গুলি করেছে, সুতরাং তাকে এখনই এক্সিকিউট করা, এটা আমি বলবো যে বিচারকে আড়াল করা। তার কাছ থেকে জানা, তাকে আপনাকে যদি রিমান্ডে নেন, আলোচনা প্রয়োজনে সিভিলিয়ান কোর্টে যাওয়া উচিত, ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালে পাঠানো উচিত, কোর্ট মার্শালে যদি না উদ্ধার হয় ট্রাইব্যুনালে ছেড়ে দিক। যদিও আর্মি অফিসার একবার রিটায়ার করুক আর সার্ভিসেই থাকুক, সে তো আপনার এরকম আর্মির ঘটনায় তো তার কোর্ট মার্শালই হবে, এটা ঠিক। আমাদের দেশে তো সেই আইন না, ভারতে আছে, কিন্তু কোর্ট মার্শাল হলে সিভিল কোর্টে অ্যাপিল করতে পারে। আমাদের দেশে সেই বিধান নাই। আর্মির বিচার উনি রিটায়ার করছে, উনি অপরাধ করলে ওনার বিচার করবে, কোর্ট মার্শালে করবে, উনি সিভিল কোর্টে। ওই সময় জিয়াউর রহমান কিন্তু ভিতরে ভিতরে, এই যে তারেক রহমান ধরেন, এই যে এআই ট্রাফিক সিগন্যালে বসাই দিছে, কেউ জানে না, কেউ বলে নাই, কিউআর কোড বসাই দিছে বিজনেসে। ধরেন ক্যাশলেস সোসাইটি, দুর্নীতি যেভাবে হয়ে গেছে, এই দেশ যদি ক্যাশলেস সোসাইটি করে দেওয়া যায় তাহলে দুর্নীতিটা কমে আসবে, অনেক কমে আসবে, করতেছে। জিয়াউর রহমান কিন্তু কথা কম বলতেন, কিন্তু একটা কথা তিনি পরিষ্কার বলে ফেলছিলেন যে আমাদেরকে প্রত্যেকটা লোককে ট্রেনিং দিতে হবে, করে 15 দিন ঠেকায় রাখতে পারি, তাহলে আমাদেরকে হারাতে পারবে না। কারণ বিশ্বায়নের যুগে তিনি দেখেন, তিনি কিন্তু প্রত্যেকটা জায়গায় স্কাউট তৈরি করছিলেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ট্রেনিং, ছাত্রদের নিয়ে নৌবিহারে যাইত তিনি। তারপর তিনি বলছেন যে আমাদের বর্ডারে নাকি ইউরেনিয়াম আছে, আমার পরিষ্কার কানে শোনা, তখন তো আমরা বড়। তো এই জন্যে আমার মনে হয় ভারত তাকে সহ্য করে নাই, যে তাকে আর বেশি দিন রাখা যাবে না, কারণ সে আমাদের থ্রেট হয়ে দাঁড়াতে পারে, তাদের মিশনে হ্যাম্পার করতে পারে। এই জন্য তাকে এটাতে ধরেন এই যে যতগুলো ঘটনা, হ্যাঁ, পিলখানা বলেন, শেখ মুজিব হত্যা বলেন, জিয়াউর রহমান বলেন, আপনি যত, আমার বক্তব্য হলো যত বড় বড় হত্যাকাণ্ড আছে, যত বড় বড় উলটপালট আছে, সব জায়গায় কিন্তু ভারতের প্রচ্ছন্ন আছে। কারণ তারা, আমরা ভৌগোলিকভাবে কিন্তু খুবই ইম্পর্টেন্ট অবস্থান আমাদের। ভারত যতই তিন দিকে ঘিরে থাকুক, আমাদের ছাড়া ভারত চলতে পারবে না, আমরাও চাই ভারতের সহযোগিতা, উভয় উভয়, কিন্তু ওরা আমাদেরকে ওই নেন্দুকদোষীর মতো কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে চায়। এই জায়গাতে আমরা স্বাধীন দেশ যেতে পারি না। তারা আজ পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধ স্বীকার করে না, কিন্তু তারা দেখেন, তারা ওই 3রা ডিসেম্বর যুদ্ধ হয়েছে, পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ হয়েছে, পাকিস্তান যুদ্ধ, সেটি স্বীকার পালন করে, আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপারে তারা স্বীকার করে না। কিন্তু আমার কথা হচ্ছে যে তারা পাকিস্তান ছোট করতে চাইছে,
তারা সাকসেসফুল হয়েছে। আমরা স্বাধীনতা চেয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা এখন স্বাধীন বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে পাইছি। যতক্ষণ পর্যন্ত বড় ভাই ছোট ভাই আচরণ করবে, আমার মনে হয় আমাদেরকে চ্যালেঞ্জ করতেই হবে। তাছাড়া উপর বিশ্বায়নের যুগে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বিশ্বায়নের যুগে কেউ ছোট না, কেউ ছোট না। জি, এই ম্যাজিজ আপনার পর মেজর জেনারেল মোজাফফরের শাস্তিটা কিভাবে কার্যকর হবে, কিংবা নতুন করে তদন্ত বা বিচারের আর কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ। সামরিক নিয়ম অনুযায়ী সামরিক চাকরি থাকা অবস্থায় কেউ যদি হারিয়ে যায়, পালিয়ে যায়, তাহলে নিয়ম হচ্ছে তাকে যখন খুঁজে পাওয়া যাবে তখন আগে মিলিটারি কাস্টাডিতে নিয়ে আসতে হবে। মিলিটারি কাস্টাডির ধরেন অন্য কোনো অপরাধ ছাড়াই এমনিতেই হয়তো উনি পালিয়ে গিয়েছিলেন কোনো একটা ভয়ে অথবা পরিস্থিতিগত কারণে, তখন তাকে বাধ্যবাধকতা আছে যে সেনাবাহিনীতে আনা এবং সেনাবাহিনীতে এনে তারপরে তার কোর্ট মার্শালের মাধ্যমে, কোর্ট মার্শাল শব্দটা শুনতে খুব মানে ভয় লাগে, মানে এটা নর্মাল অন্যান্য কোর্টের মধ্যেই কোর্ট, কিন্তু যেহেতু আর্মির আন্ডারে হয় এটা কোর্ট মার্শাল বলা হচ্ছে, শর্টকাট না। বাট এটা হচ্ছে যে আর্মির আইনটা প্রয়োগ করার জায়গা হচ্ছে কোর্ট মার্শাল। আচ্ছা, এখন যার ব্যাপারে আমরা কথা বলছি তিনি অলরেডি স্বীকৃত একজন অপরাধী, এবং ইতোপূর্বে যে তদন্ত আদালতগুলো আর্মির হয়েছিল সেখানে সম্ভবত তিনি শাস্তিপ্রাপ্ত। সুতরাং এখন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার পরে, যেটা আজিজ ভাই বললেন, যে এখন সম্ভবত শুধুমাত্র ওই অংশটুকু বাকি যে তার শাস্তি বাস্তবায়ন করা। আচ্ছা, কিন্তু এই জায়গাটায় আবার আজিজ ভাই যে জিনিসটা বলছেন সেটা হচ্ছে যে এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে জিয়াউর রহমানের হত্যাকারীদের শাস্তি, আর একটা হচ্ছে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের রহস্য উদ্ধার করা, যে তখন কি হয়েছিল। এই রহস্য উদ্ধারের ক্ষেত্রে কিন্তু মেজর মোজাফফর একজন বড় রকমের